এত আমরা রাখতে পারি না, কারণ অর্থাৎ হওয়ার আগে আছে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যা মাসের শত্রু, সমাজের শত্রু, আইনের শত্রু। এছাড়া আইন তো কিছু কথা একটা মাস পর আর অন যে রিং দিয়েছে, রিং দেওয়ার কথা বংশন্ত রেস্ট এক পাশাপাশি একটা আধার আছে না, এটা জীবন আমরা নাম শুনে না, আমার বাপ কথা শুনছে না, আমাদের সুন্দর কথা, কিন্তু শর্ট যা দেবেন শর্ট ঘটনার মধ্যে একটা শর্ট মারে আমরা সব মাছগুলো মেরে দেবো না। নৌকার একটা প্রোগ্রাম ছিল, আমি এখান থেকে নাসিরনগর গিয়েছিলাম। আমি দেখছি যে এই তিতাস নদী বিভিন্ন জায়গাতে বিভিন্ন জাল দিয়ে আটকানো আছে, তারপরে ওই নদীর মধ্যেই এক ধরনের পোনা মাছ বা ইয়া মাছ বড় করা হয়, এটা আছে। আর পুকুরের মধ্যে আমরা যারা মাছ চাষ করি আমরা অনেকেই আছি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম কেমিক্যাল যুক্ত সার বা এরকম খাবার ব্যবহার করি। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমাদের দেশে কুরবানির আগে দেখবেন কিছু কিছু যারা ভাই আছেন গবাদি পশু জলাশয় কিংবা পুকুর ভরাট করে কিন্তু এখন বাড়িঘর করে ফেলা হচ্ছে। এতে কিন্তু আমাদের এই যে পানি নিষ্কাশনের যেমন সমস্যা হচ্ছে, তেমনি প্রত্যেক বাড়ির পাশে আগে যেমন পুকুর ছিল, পুকুর থেকে মানুষ মাছ ধরে নিয়ে পুরো বাড়ির চাহিদা পূরণ করতো, সেটা যেমন হচ্ছে না, তেমনি ভাবে কি আমাদের প্রকৃতির জন্য এটা বিরূপ প্রভাব সৃষ্টি করছে। তো আমরা মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা সকলে আন্তরিক হই এবং আমরা যদি আমাদের জলাশয়গুলো রক্ষা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে এই প্রভাবটা ধরে রাখতে পারবে। আমরা দেখি যে মৎস্য চাষীদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা বলবো যে আমরা দেখি যে যদি বাজারে আমরা একটু দেরি করে মাছ কিনতে যাই, সৌন্দর্য বর্ধনের জন্য অনেক সময় মাছ ব্যবহার করতে পারে। তো আমাদের দেশে যদি এরকম করা যায় যে জলাশয়গুলোতে মাছ নেই, সবসময় যে খাওয়ার জন্যই মাছ চাষ করতে হবে ব্যাপারটা এমন না, অনেক সময় সৌন্দর্য বর্ধনেও হয়। কিছু মাছ আছে যে পানি পরিষ্কার করে, যেমন আমি আমার একটা নিজের উদাহরণ দিই। আমি তো ময়মনসিংহ রিজিয়নের লোক, সেই ময়মনসিংহ রিজিয়নের মাছ খেলে যে টেস্টটা পেতাম, আমি এখানে কিন্তু তিতাস নদীর মাছ খেয়ে সেই টেস্ট পাই না। এইখানে প্রচুর পরিমাণে দূষণের কারণে এই তিতাস নদীর মাছের টেস্টই চেঞ্জ হয়ে গেছে। আর আশেপাশের পার্শ্ববর্তী দেশে যদি আপনারা ইন্ডিয়ার দিকে চিন্তা করেন, ইন্ডিয়াতে কিন্তু ম্যাক্সিমাম মানুষ মাছ খেতে পারে না, কারণ হচ্ছে ওদের কলকারখানাগুলো সব নদীর ধারে, এবং এই কলকারখানার যে লেড, যেটা আমাদের ক্যান্সার তৈরি করার মেইন উপাদান, সেই হিসাবে যাওয়ার তো প্রচুর মোবাইল। মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন নদীতে বের হইতাম তো দেখা যেত যে এই যে বড় বড় জাল, একটা প্রায় 1/2 কিলোমিটার মতো হবে, 500 মিটার 200 মিটার এরকম জালগুলো, এই ছোট ছোট নদীগুলো যেগুলো আছে, একটা এভাবে বিভিন্ন ভাবে এমন ভাবে মাছ নদীটা ব্লক করে রাখতো যে কোনো মাছ যদি ভালো ফুটবল খেলতে না পারে তাহলে ওই মাছের পক্ষে বাঁচাটা খুব মুশকিল। সবচেয়ে বড় কথা হইল যে এখানে যেটা হতো যে আমি যখন মেঘনায় নদীতে বেরোতাম মোবাইল করতে, তখন দেখতাম যে পুরা মেঘনা নদীতে ওখানে যে মেঘনার যে বড় প্রায় 22 কিলোমিটার পর্যন্ত ছিল একসময় মেঘনা, পুরা নদীটাই আপনার মানে পুরাটাই কারেন্ট জল দিয়ে একদম বিশাল বিশাল জাল। একটা জাল তুলে একটা জালে আমাদের কাছে নৌকা ভরে যেত, ট্রলার ভরে যেত, এত বড় বড় জাল একটা নৌকা জালের পিছনে। এখন বিষয়টা যে মোবাইল করবো, এই যে আমি যে নকশা করলাম, এই জালটা একটা জালের পিছনে তারা যে কয়েকটা পরিবার তবলি করে, তারা এই ব্যবসাতে বেশ কয়েকটা পরিবার যুক্ত। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে তাদেরকে মাছ বন্ধ করার জন্য 3 মাস অথবা কয় মাস মৎস্য বন্ধ করার জন্য আর কি, যে এই কয় মাস মাছ ধরতে পারবে না, বিষয়টা হচ্ছে যে এই পরিবারগুলো কিন্তু টোটালি মাছের উপরে নির্ভরশীল। এখন আপনি 10 কেজি চাল দিলেই চাল দিলেন, আর বাকি তো আর খরচ আছে, শুধু চাল দিলে তো হবে না। একটা মানুষের ডাল লাগবে, চল লাগবে, চিকিৎসা লাগবে, শিক্ষা লাগবে, যাতায়াত ঘর লাগবে, দুনিয়ার ঘর, আমরা সেটা দিতে পারছি। এখন বিষয়টা হলো যে তারপরেও জাতীয় রক্ষার্থে, স্বার্থ রক্ষার্থে কিন্তু তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে। এবং আমি মনে হচ্ছে যে আমি তখন একবার যখন 3-4 মাস পরে যখন মাছের শেষ হয়ে গেল, আপনার সময়টা শেষ হয়ে গেল, মাছ বন্ধ রাখার যে ধরা বন্ধ রাখার যে সময়টা পার হয়ে গেল, তারপরে একদিন তর্জমতি না একটা বুঝলাম যেখানে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে মানে মাছ কিন্তু উৎপন্ন হয়, ইলিশ মাছ পাওয়া যায় ভোলাতে, বড় চাঁদপুর, কিন্তু অ্যাকচুয়ালি ভোলাতে পাওয়া যায়। তো ভোলার ভিতরে 2টা উপজেলা, দৌলতদিয়া, তর্জমতি একটা উপজেলা আছে, এই 2টা উপজেলা মেঘনা, এইখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। মনপুরাতে আছে। এখন মনপুরা সেখানে যখন আমি 3-4 মাস পরে এটা একটা মাছ ধরে বাজারে উঠেছে, বড় ইলিশ মাছ,
তো বললো স্যার আপনার বাজারেই বললো যে স্যার আমি বেরোয় আসতেছি, বলতেছি যে স্যার আপনাদের কাজ খুব সফল হয়েছে। কেন স্যার এই জায়গায় কত বড় বড় এখন মাছ পাবে। আমি চিন্তা করে দেখলাম যে একটা মাছ যদি যে পরিমাণ তার ডিম হয় তার 10% যদি ইউটিলাইজ করতে পারে, 10% যদি শুধু কি মানে জাস্ট বাঁচার সুযোগটা পায় তাহলে আর কিছু লাগবে না, মানে সেটাতেই যথেষ্ট। এত পরিমাণ ডিম, এত পরিমাণ, এবং বিশ্বের এক সময় ছিল 2000 মানে এক সময় ছিল বিশ্বের 97% ইলিশ মাছ উৎপাদনে আল্লাহ তাআলা এতটা রহমত দিয়ে দিচ্ছে যে পুরো পৃথিবীর ছোট্ট একটা দেশ আয়তনে 90তম একটা একদম কালো দেবো। আসসালামু আলাইকুম। 5 লক্ষ টাকা জরিমানা একটা বিধান আছে। মৎস্য পালন পরিদর্শন। আমি খুবই রাখুশে এবং এটা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক। এটার জন্য থাকবো এটা কোনোভাবেই যেন বৃদ্ধি না পায়। যখন এটা পাবো এটা ধ্বংস করে তবে ছোট এই পোনাগুলো নিধন করা যাবে না। একটা দেশীয় প্রজাতির মাছের জন্য এটা ধরা যাবে না। আরেকটা স্লাইড খেয়াল করেন, সকল নদীতে রয়েছে, আমাদের খাল বিল রয়েছে। মানের রেণু উৎপাদন, মহিলা বহুমুখী মৎস্য প্রকল্প, বিশেষ অতিথি সহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন